37/2 বিজয়নগর প্রীতম জামান টাওয়ার। এই ঠিকানা ব্যবহার করে বেশ কয়েকটি দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। 15 তলায় গিয়ে প্রথমে খুঁজে পাওয়া যায়নি কোথায় দলের অফিস। দেওয়ালে লাগানো চিহ্ন দেখে বোঝা গেল ছাদে যেতে হবে। সেখানে গিয়েও পরপর 3টি হলরুম, এখানেই 3টি দলের কেন্দ্রীয় কার্যালয়। পাশাপাশি 3টি হলরুমের একটি ভাড়া নিয়ে চলছে ন্যাশনাল লেবার পার্টির কার্যক্রম। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশ লেবার পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে এই দলের সৃষ্টি। গত কয়েক বছরে বারবার আবেদন করেও দল নিবন্ধন পায়নি, তবে এবার মিলবে বলে বিশ্বাস তাদের। আমার চেয়ারম্যানের যে নির্বাচনী এলাকা, সে কোনো ইলেকশনে অংশগ্রহণ করে নাই। তো সামনে আমরা আশাবাদী দক্ষ শ্রমিক শ্রেণী আমাদের লেবার পার্টির যে কার্যক্রম সারা বাংলাদেশে আমরা আমাদের কাজ সম্পন্ন করার মাধ্যমে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব। অথচ এই দলের কর্মী সমর্থক তো দূরের কথা, চেয়ারম্যানেরই জীবনে কখনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা সিটি কর্পোরেশনের কোনো পর্যায়েই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেনি। আগামী নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব বিএনপি নেতৃত্বে, এবং আমাদের দলীয় গঠন দলীয় লোকজন নিয়ে রাজপথে আসি। এখানেই আছে আপ বাংলাদেশ পার্টি, পাশেই জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। সেখানে গিয়ে দেখা যায় মূল গেটে তালা ঝোলানো। এবার যাওয়া যাক 6ষ্ঠ তলায়। এই ভবনের মালিকের নিজের গঠন করা আম জনতার দলের কেন্দ্রীয় অফিসে সবে নিবন্ধনের আবেদন করেছে। কেবলই ফ্লোরকে দলীয় অফিসের চেহারা দেবার প্রক্রিয়ার কাজ শেষ করেছে। রুম থাকলেও নেই কোনো লোকজন, ফাঁকা পড়ে আছে চেয়ার টেবিল। বের হতেই চোখে পড়ল তাড়াহুড়ো করে দুজন লোক রুমের দিকে আসছে। জানতে চাইলে বলেন দলীয় কাজে সবাই বাইরে গেছেন। প্রোগ্রামের সময় তো আপনার লোকটুক থাকে না, প্রোগ্রামের সময় সবাই তো বাইরে থাকে। এই যে এখন আসতে ধীরে একজন পর একজন আসবে। এখানে কেউ যেন অফিসে কোনো লোক যেন থেকে যেন সময় নষ্ট না করে, কোনো দলীয় লোকজন এখানে রেস্ট করতে না পারে। 2006 সালে রাজনৈতিক দল নিবন্ধন আইন তৈরির পর এখন পর্যন্ত নিবন্ধিত কার্যকর দলের সংখ্যা 45টি। 2008, 14, 18 এবং 2024-এর প্রতিটি জাতীয় নির্বাচনের আগে দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবারও গণবিজ্ঞপ্তি দিয়েছে দল নিবন্ধনের আবেদন চেয়ে। এখন পর্যন্ত 65টি দল আবেদন করেছে, আর সময় বাড়ানোর আবেদন করেছে 45টি দল। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, শর্ত পূরণ হলেই পাওয়া যাবে নিবন্ধন। এটা নিয়ে এখনো কোনো কাজ করা শুরু করিনি, এটা করব, আগামী সপ্তাহে করব। আমরা আজকে মিটিংটা নিয়ে ব্যস্ত, আগামীকালকে ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত। নিবন্ধন শর্ত পূরণ যারা করবে তারা নিবন্ধন পাবে। আগামী 22শে জুনের পর জানা যাবে এবার মোট কতগুলো দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে আতঙ্ক ডেঙ্গু। অ্যাডিস মশাবাহিত এই রোগে এ পর্যন্ত রেকর্ড 3,20,000-এর বেশি মানুষ আক্রান্ত হয় 2023 সালে, আর প্রাণহানি ঘটে 1,700 জনের। পরের বছর রোগীর সংখ্যা ছিল লাখের বেশি মানুষ। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 18 জন, আক্রান্ত ছাড়িয়েছে 2,000। এবছরও পরিস্থিতি খারাপ হতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। যাদের রক্তচাপ কমে যায়, এই রোগীদের ম্যানেজমেন্টের জন্য ওই 1 থেকে 2 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়টায় সঠিক ডোজে যদি ফ্লুইড না দেওয়া হয় তাহলে কিন্তু অর্গানগুলো ড্যামেজ হয়ে যায় এবং রোগী মারা যায়। তা আমাদের এখানে উপজেলা জেলা হাসপাতালগুলোতে এই ধরনের রোগীরা গেলে তাদেরকে রেফার করে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। এই রেফার করলে কিন্তু অনেক রোগী তার ওই মূল্যবান সময়টুকু পথে নষ্ট করে ফেলবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ব্যবস্থায় ডেঙ্গু প্রতিরোধের যে কঠোর পরিকাঠামো প্রয়োজন তা গড়ে তুলতে পারেনি সরকার। একটা অপারেশন প্ল্যান হওয়ার কথা 5ম এইচপিএনএসপির আন্ডারে, সেটা বন্ধ হয়ে গেছে। তার ফলে আমাদের এই কর্মসূচিগুলোতে কোনো অর্থ নেই। চিকিৎসক নার্সদের এই ডেঙ্গু ম্যানেজমেন্টে সারা দেশ জুড়ে প্রশিক্ষণ দেওয়া দরকার, কিন্তু মন্ত্রণালয়ে আমরা শুনলাম যে প্রশিক্ষণের টাকা দিচ্ছে না, একেবারে একটা ঝুঁকির জায়গা তৈরি হয়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর মৌসুমকে ঘিরে আগাম প্রস্তুতি রাখা হয়েছে হাসপাতালগুলোতে। প্রতিটা হসপিটালে ফোকাল পার্সন এবং সহকারী ফোকাল পার্সন নির্ধারণ করার জন্য বলা হয়েছে, এবং একটা ডেঙ্গু কর্নার খোলার জন্য বলা হয়েছে। পর্যাপ্ত কিট, ডায়াগনোসিসের জন্য, রোগ নির্ণয়ের জন্য কিট এবং ঔষধ, বিশেষ করে স্যালাইন, এটা মজুদ রাখার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি এক সভায় নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ডেঙ্গু টেস্টটা আমরা ফ্রি সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক করাই, কোনো টাকা লাগে না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফায় 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার। আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। এছাড়া বিভিন্ন সময় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে সরকার। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। নাফ নদীর সীমান্তবর্তী এলাকা যারা এখন আছে তারা কোনো রেগুলার ফোর্স না। আমরা নিশ্চিত করব আমাদের নাফ রিভারের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন যেটা আছে সেটা অতিক্রম করে তারা যেন কোনোভাবে আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে। কথার ফুলঝুরিতে স্বপ্ন দেখানো হলেও বাস্তবে ঘটেছে উল্টো। প্রত্যাবাসনের বদলে নাফ নদী ও পাহাড়ি পথে প্রায় প্রতিদিন বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। 2023 সালের নভেম্বর থেকে চলতি মাস পর্যন্ত প্রবেশ করেছে 1,13,000। তাদের আবাসনের ব্যবস্থা করতে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে চিঠি দিয়েছে UNHCR। ইউএনএইচসিআর এবং IOM যৌথভাবে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে যোগাযোগ করেছে যাতে গত 1 বছরে আগত রোহিঙ্গা শরণার্থীরা নিরাপদ, মর্যাদাপূর্ণ একটি আশ্রয় জায়গা পায়। বিশাল রোহিঙ্গা শরণার্থী নিয়ে বহুমুখী ঝুঁকি ও চাপের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে আরাকান আর্মির সাথে বন্দোবস্তে না গিয়ে প্রত্যাবাসনের চিন্তা অবাস্তব মনে করেন সাবেক এই কূটনীতিক। আমাদের জন্য অলরেডি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রত্যাবাসনটা এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে খুব আশু এটা সমাধান হবে। রোহিঙ্গাদের জন্য কমছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তা। এমন বাস্তবতায় নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ মনে করছেন বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ার আদমদিঘি উপজেলার শাউল গ্রামে বহুকাল থেকেই তাঁতিদের বাস। গেল শতকের শেষ দিকে এ তাঁতিরা পোশাক কারখানার উচ্ছিষ্ট জুট থেকে সুতা তৈরি করে কম্বল, চাদর, তোয়ালে, পাপড় সহ বৈচিত্র্যময় পণ্য তৈরি শুরু করেন। রিজেক্ট আর কি, সেগুলো এখানে আসে। এখান থেকে আসার পর পুনরায় আমরা রিফাইন করি, পাটটা রিফাইন করে সুতা বের করি, রং করে পুনরায় আবার ওকে আবার জীবিত করে আবার ইনটেক হিসাবে আমরা বাজারজাতকরণ করি। রশি হয়, কম্বল হয়, চাদর হয়, গামছা হয়, এগুলো তোঙালি হয়। এই আন্তর্জাতিক বাজার, এখানে সারা বাংলাদেশের সুতা এখান থেকে সাপ্লাই হয়। শুরুতে গুটি কয়েক উদ্যোক্তা থাকলেও বর্তমানে উপজেলার 20টি গ্রামের 7,000 তাঁতি এ কাজে জড়িত। প্রত্যক্ষ পরোক্ষভাবে ঝুটের উপর প্রায় 60,000 মানুষের জীবিকা জড়িত। আগে কাজ করেছিলাম 30 টাকা দিন, তারপরে থেকে আস্তে আস্তে মনে করবে বেতন বাড়তে বাড়তে এখন 200 টাকা দিন। আমাদের বাজারের রাস্তাটা একটু যদি ভালো হয়, বাজারে হয়তো একটা শেড হলো। প্রায় 2,500-এর মতো দোকান রয়েছে। এটা নিরাপত্তার জন্য বাজার কর্তৃক নাইট গার্ডের ব্যবস্থা আছে, কিন্তু এখানে যদি একটি পুলিশ বক্স হয় অস্থায়ী, তারা যদি রাতে টহল জোরদার করে, প্রতিষ্ঠানগুলো নিরাপদে থাকতো আর কি। স্থানীয়ভাবেই গড়ে ওঠা এই শিল্পের আরও বিকাশে সরকারের সহায়তা চান উদ্যোক্তারা। গার্মেন্টস থেকে সরাসরি যদি আমরা প্রোডাক্টটা পাই তাহলে প্রায় 30 থেকে 35 টাকা সেফে সুতোগুলো পাবো। ঋণগুলো যদি আর একটু সহজ শর্তে হতো, আমাদের মধ্যে এনজিওরা চান্স নিচ্ছে, প্রায় 22-23% বেশিতে আমাদের টাকা নিতে হচ্ছে। পরিত্যক্ত কাপড় থেকে বানানো সুতা ও তা থেকে পণ্য তৈরির এমন স্থানীয় উদ্যোগকে সহায়তা দিতে 2014 সাল থেকে উদ্যোক্তাদের পাশে আছে এসএমই ফাউন্ডেশন। আমরা অ্যাটলিস্ট চেষ্টা করছি এবং আমরা আজকেও ওইখান থেকে একটা কমিটমেন্ট পেয়েছি ব্যাংকার যারা ছিল তাদের কাছ থেকে, যে এখানে তাদের আরও বেশি ফাইন্যান্সিংয়ের ওই হেল্পটা থাকবে আর কি, ওইটা কন্টিনিউয়াসলি ওনারা চেষ্টা করবে। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের এসব মানুষ। সরকারের যথাযথ নীতি সহায়তা পেলে অর্থনীতিতে তাদের অবদান আরও বাড়বে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, শাউল বাজার, আদমদিঘি, বগুড়া। মুন্সিগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকা মোল্লারচর, যেখানে প্রায় 10,000 মানুষের বাস। ধলেশ্বরী নদী লাগোয়া এলাকাটি প্রাচীন কালিদাস নদীর কারণে শহর থেকে বিচ্ছিন্ন।
উত্তর ইসলামপুর ফরাজিবাড়ির ঘাট থেকে মোল্লারচর পর্যন্ত একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা থাকলেও দীর্ঘদিনেও সেতুটি নির্মাণ হয়নি। প্রায় 50 বছর ধরে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিয়ে এলেও কাজের কাজ কিছুই হয়নি অভিযোগ স্থানীয়দের। জাতীয় পার্টি খাওয়া গেল, আওয়ামী লীগ খাওয়া গেল, বিএনপি খাওয়া গেল, এখনো এই ব্রিজটা হয় না। আমাকে ভোট দেন, আমরা ব্রিজ করে দিব, কিন্তু এই যে তাদের প্রতিশ্রুতি, আসলে সেটা জাস্ট মুখে এবং নামেই। ঝুঁকি নিয়ে চলাচল ছাড়াও অসুস্থ কাউকে হাসপাতালে নিতে পড়তে হয় চরম বিড়ম্বনায়। বাচ্চারা তো এই সেতু না হওয়ার পথে নৌকা চলাচল করলে অনেক রিস্ক হয়ে যায়। প্রেগনেন্ট অবস্থায় নিতে হইলে আপনার এইখানটা ঘুরে যাইতে হয়। এই ব্রিজটা অতিথি আমাদের জরুরি। একটা ব্রিজ যদি একবার এটা নষ্ট হয়ে যায়, মেরামত করতে মনে করেন 5 লাখ 6 লাখ 7 লাখ করে গিয়ে জায়গা, এটা আমাদের গ্রামের থেকে টাকা উঠাইয়া এটা মেরামত করতে হয়। সেতু নির্মাণের জন্য লিখিত প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে এটার প্রস্তাবনা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করি। বরাদ্দ আসলে কাজটি বাস্তবায়ন হবে আশা করি। সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মাটির সড়কের পাশেই নালা, তারপর ফসলের ক্ষেত, সেই নালার উপর সেতু, যার নেই কোনো সংযোগ সড়ক। অর্ধকোটি টাকার এই সেতু করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মণ্ডলপাড়া এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠের পাশেই। সেতুটির এক প্রান্তে ফসলের মাঠ আর অপর প্রান্তে গ্রাম। বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি বয়ে যাওয়ার জন্য যে নালা রয়েছে সেতুটি তার উপরে নির্মিত। সমতল থেকে প্রায় 10 ফুট উচ্চতার এই সড়কবিহীন সেতুটি কি কাজে আসবে তা জানেন না স্থানীয়রা। কেবল ফসল তুলতে যদি সেতুর ব্যবহার করা হয় তাহলে সেটি শুধুই অপচয় বলছেন তারা। এই জায়গায় যে কবর এখানে ব্রিজটা দিছে, এটা কি জন্য দিছে? এটা আসলে মূল উদ্দেশ্য কি জানি না, কিভাবে কি করতেছে, এখন কারা এই কাজটা করতেছে। আমার মনে হয় এখানে টাকাগুলো নষ্ট না করে একটা রোডে টাকাগুলো ঢুকানো উচিত ছিল। ব্রিজটা করে বলছে আবার রাস্তার কোনো খবর নেই। হাকিমপুর দগরবাড়ি থেকে বয়ে আসা নালার উপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য 15 মিটার। এই বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমি ক্যামেরার সামনে আপনার কথা বলতে পারবো না, কিন্তু আমি সরাসরি মনে করেন আপনার সাদাই মোছাই যে বলবো এটা দয়া করে পারবো না। ইউনো বলছেন তার যোগদানের আগেই বিগত সরকারের সময়ে বরাদ্দের পর সেতুর 50% কাজ শেষ হয়েছে। এখন সংযোগ সড়ক তৈরির জন্য ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই প্রকল্পটা এখানে থামানোর কোনো সুযোগ আমাদের কাছে স্থানীয়ভাবে নাই। এখন আমরা বিকল্প একটা চিন্তা করেছি, আমরা সম্ভবত যাচাই করে সর্বোচ্চ চেষ্টা করবো যে ওইখানে সংযোগ সড়ক করে দেওয়ার জন্য। যেখানে সর্বোচ্চ একটি কালভার্ট হতে পারে সেখানে নির্মিত হয়েছে সেতু। আবার এখন প্রক্রিয়াধীন সেই সেতুর সংযোগ সড়ক তৈরির কাজ। ডিবিসি নিউজ ডেস্ক। কেন্দুয়া পৌরসভার নির্মাণাধীন একটি সড়কের পাশেই ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের বসতবাড়ি। সরু রাস্তা হওয়ায় বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেন না তিনি। তাই তার বাড়িতে গাড়ি নেওয়ার সুযোগ করে দিতে ঈদুল ফিতরের ছুটির সময় হঠাৎ ভেঙে ফেলা হয় প্রায় 12 ফুট প্রস্থের উপজেলা সীমানা প্রাচীর। যদিও দাবি করা হয় পৌর সড়ক নির্মাণে মালামাল আনা নেয়ার জন্য সাময়িকভাবে এটা করা হয়েছে। ঈদের পর এই ভাঙা স্থানে স্থানীয়রা পকেট গেটের আবেদন করলে তার নির্মাণ করে দেয় উপজেলা প্রশাসন। কিন্তু একই জায়গায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধায় বড় গেট নির্মাণের আরেকটি আবেদন করায় এলাকায় চলছে সমালোচনার ঝড়। স্থানীয়রা বলছেন, একজন আমলার ব্যক্তি স্বার্থে অহেতুক বড় ফটক নির্মাণ রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া আর কিছুই না। এখন বড় ফটক নির্মাণের প্রস্তুতি নেয় চারপাশের গেট খুলে দেওয়ার দাবি অন্য বাসিন্দাদের। কিন্তু কইয়া কন্ট্রাক্টরে ইন্ডিয়া বাঙ্গিয়ে লইছে মাল নেওয়ার লাগে, কিন্তু আমাদের আসলে দাবি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের এই পাশের গেটটা যাতে খুলে দেওয়া হয়। উপজেলা পরিষদের নিরাপত্তা প্রাচীর ভেঙে নতুন ফটক নির্মাণ আইনের লঙ্ঘন বলছেন অন্য কর্মকর্তারা। ওখান থেকে মালামাল এদিক দিয়ে বের করার জন্য ওখানে দেয়াল ভাঙা হয়েছিল। কোনো প্রকার ভাঙ্গাচোরা কিংবা পকেট গেট কিংবা অন্য কোনো কিছু আসলে এটা আমরা কেউ গ্রহণ করতে পারতেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, গেট নির্মাণের একাধিক আবেদন থাকায় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও আবেদন করেছে এবং এই যেখানে পকেট গেটটি করা হয়েছে দক্ষিণ সাইডে তদন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সার্বিকভাবে আমরা এটি লিখে স্থানীয় সরকার বিভাগের সকলের আবেদন আমরা পাঠিয়ে দেব। একজন সরকারি কর্মকর্তার সুবিধার্থে সীমানা প্রাচীর ভেঙে ফটক নির্মাণ প্রক্রিয়ায় উপজেলা জুড়ে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ডিবিসি নিউজ ডেস্ক।
শনিবার রাতে রাজধানী ঢাকার ভাড়া বাসায় জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্বজনরা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরপরই পটুয়াখালীর এক সাংবাদিক লামিয়ার আত্মহত্যা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা করায় নতুন আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফেসবুক পোস্টে তারা বিভ্রান্তিকর কোনো প্রচারণা না চালাতে সবার প্রতি অনুরোধ জানান। এলাকায় ধর্ষক ও তাদের স্বজনদের ভয়ে এখনো মুখ খুলতে চান না অনেকেই। জানেও না কিছু বা ওসব পোলাপানের ব্যাপারে জানেও না, হইলে এলাকার আমাকে বাড়ি এলে না 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 এভাবে খ্রিস্টান শুনি নেই, কিন্তু শুনি যে পুলিশ ধরলেই আমার দিকে কোনো লাভ হবে। অভিযুক্তদের বাড়িতে গিয়ে সরেজমিনে জানা যায় মামলা হওয়ার পর থেকে সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি দুজনই জেল হাজতে, তাদের জামিন হয়নি। আসামির জন্য তথ্য চলার পর ওর রিপোর্টে নাকি ধরা পড়ছে। তাদেরকে ঢাকা নিয়ে গেছে ডিএনএ টেস্ট করার জন্য। আমরা গেছি দেখা করতে 12টা পর্যন্ত অপেক্ষা করছি, পারিনি। ঘটনার যেদিন মামলা রুজু হয় সেদিন আমরা সাকিব মুন্সিকে অ্যারেস্ট করি। তার পরের দিন আমাদের ডিবির একটি চৌকস টিম পিরিজপুর থেকে সিফাত মুন্সিকে অ্যারেস্ট করে। সিফাত এবং সাকিব দুজনই আমাদের এখনো জেল হাজতে আছে। তো তাদের জামিনের যে তথ্যটা আসছে এই তথ্যটা সত্য নয়। এরই মধ্যে আসামিদের ডিএনএ পরীক্ষা শেষ হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনেও তদন্ত চলছে। ডিভিসি নিউজ ডেস্ক। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান কাটার ব্যস্ততা, রোগবালায় দফায় দফায় কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টির ক্ষতির পর ক্ষেতের বাকি ধানটুকু ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। পশ্চিম আকাশে মেঘের গুড়গুড় আওয়াজেই আটকে উঠছে তাদের মন। কৃষকদের দাবি, এবার নানা কারণে ফলনে ঘাটতি, পাশাপাশি জেলা জুড়ে একই সময়ে ধান কাটা শুরু হওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাজারে দর ভালো থাকলে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের, তবে সরকারের বেঁধে দেয়া দামে অসন্তুষ্ট তারা। আমাদের যে ধান চাষের যে খরচ, এই হিসাবে আমরা বাজারে গেলে যে মূল্যটা পাই সরকারের মাধ্যমে আমরা সেই ন্যায্য মূল্যটা পাই না। মেশিন দিয়ে কাটাতে আমাদের বিঘা প্রতি 3000 টাকা খরচ হচ্ছে, আর লেবার দিয়ে কাটাতে 7-8 হাজার টাকা খরচ হচ্ছে। গত বছর 14 থেকে 15,000 টাকা বিঘা হইতে আমাদের খরচ আছে, এবার খরচ 18,000 থেকে 19,000 টাকা পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগ এবং ক্ষতির হাত থেকে বাঁচাতে বোরো ধান 80% পেকে গেলে কাটার পরামর্শ কৃষি বিভাগের। সারা বড় মৌসুমে আমাদের সারের কোনো ঘাটতি ছিল না এবং সেচেরও কোনো সমস্যা হয়নি। আমরা এখন পর্যন্ত বোরো ধান কিছুটা কর্তন শুরু হয়েছে, 8% কর্তন হয়েছে। যদিও গত 6 এপ্রিলে হালকা কিছু শিলাবৃষ্টি হয়েছিল, যেটা থেকে মাত্র 69 হেক্টর জমি ধান আংশিক আক্রান্ত হয়েছিল এবং ধানগুলো হেলে পড়ার কারণে আমরা মনে করছি সেই 69 হেক্টর জমিতে হয়তো 1 থেকে 1.5 মন ধান কম হতে পারে। এবছর জেলায় 60,900 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 57,425 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।